হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ ইংলিশ মিন্টার। চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ ইডিয়মসের সেকেন্ড পার্টের ভিডিওতে তোমাদের স্বাগত। ছবি ও গল্পের মধ্যে দিয়ে ইডিয়মসগুলো এমন সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে যেটা তোমাদের মুখস্থ করার প্রয়োজন পড়বে না, একবার শুনলেই তোমরা সহজে মনে রাখতে পারবে। তো চলো আজকের ভিডিও শুরু করি। আমাদের প্রথম ইডিয়মস, টু সিট অন দ্য ফেন্স। ফেন্স মানে হচ্ছে বেড়া। দেখো ছেলেটি কেমন একটা বেড়ার উপরে বসে আছে, ডিসিশন নিতে পারছে না যে বেড়ার কোন দিকে সে যাবে, সবুজ না গেরুয়া। তো আমাদের সিট অন দ্য ফেন্স মানে হচ্ছে টু অ্যাভয়েড চুজিং এ সাইড অর মেক এ ডিসিশন অ্যাবাউট সামথিং। অর্থাৎ কোন দিকে যাব সেটা ঠিক করতে পারছি না বা সিদ্ধান্ত নিতে পারছি না, সেই রকম অবস্থাকে বলা হয় টু সিট অন দ্য ফেন্স। যেমন, when the two friends started arguing, Ria decided to sit on the fence and stay quiet. দুটো বন্ধুর মধ্যে ঝগড়া শুরু হয়েছে, রিয়া ওদের কমন ফ্রেন্ড, তো সে কারো পক্ষ নিয়ে কথা বলতে পারছে না, সেই জন্য ও সিটিং অন দ্য ফেন্স। ভোটের সময় আমরা এই কথাটা অনেক সময় শুনতে পাই। অনেক ভোটার যারা ভোটের দিন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারে না যে কোন পার্টিকে তারা ভোট করবে, তাদেরকে বলা হয় ফেন্স সিটার। পরেরটায় আসি, ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট, অর্থাৎ নিজের ঢাক নিজে পেটানো। টু প্রেজ ইয়োর সেলফ অর টক প্রাউডলি অ্যাবাউট ইয়োর ওন অ্যাচিভমেন্টস। হি অলওয়েজ ব্লোজ হিজ ওন ট্রাম্পেট অ্যাবাউট হাউ গুড হি ইজ অ্যাট ক্রিকেট। সে ক্রিকেটে কত ভালো খেলে সেটা সে সবসময় ঢাক পিটিয়ে বলে থাকে। পরের ইডিয়মসটা হচ্ছে টু থ্রো ইন দ্য টাওয়েল। বক্সিংয়ের সময় কি হয়, যখন একজন অনেক চেষ্টা করেও সে আর পেরে উঠছে না, তখন তার যে সহযোগী রিংয়ের বাইরে থাকে সে একটা টাওয়েল ছুঁড়ে দেয়, এটা বোঝানোর জন্য যে আমি পরাজয় মেনে নিচ্ছি। তো এখান থেকেই এসছে যে থ্রো ইন টাওয়েল। থ্রো ইন টাওয়েল মানে টু গিভ আপ অর অ্যাকসেপ্ট ডিফিট। টু গিভ আপ অর অ্যাকসেপ্ট ডিফিট আফটার ট্রাইং হার্ড। অনেক চেষ্টা করেও হাল ছেড়ে দেওয়া বা পরাজয় স্বীকার করা। এক্সাম্পল দেখো, আফটার সেভারাল failed attempts to pass the exam, he finally threw in the towel and changed his plan. অনেকবার পরীক্ষা দিয়ে দিয়ে সে চাকরি পায়নি, শেষ পর্যন্ত সে রাস্তা দেখে নিয়েছে। পরের ইডিয়মসটা টু বারি দ্য হ্যাচেট। টু বারি দ্য হ্যাচেট, হ্যাচেট হচ্ছে একটা কুড়াল টাইপের, যেটা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হতো প্রাচীন সময়ে। তো যখন দুটো শত্রুপক্ষের মধ্যে সমঝোতা হতো তখন এটা একটা অনুষ্ঠান করে ওই হ্যাচেটটাকে কবর দেওয়া হতো, তাই সেখান থেকে এসেছে টু বারি দ্য হ্যাচেট। এর অর্থ টু মেক পিস অ্যান্ড স্টপ ফাইটিং আর আর্গুইং। শান্তি প্রতিষ্ঠা করা, যুদ্ধ লড়াই বা তর্ক থামিয়ে শান্তি প্রতিষ্ঠা করা। After years of rivalry, the two neighbors finally buried the hatchet and became friends again. Next idioms, to look down upon, অর্থাৎ কাউকে ছোট করে দেখা। To think that someone or something is inferior or not good enough. কাউকে ছোট করে দেখা বা নিচু করে দেখা, এটাকেই বলা হয় look down upon. Some people look down upon manual labor, but it deserves equal respect as many work. অনেকে যারা কায়িক শ্রম করে তাদের ছোট করে দেখে, কিন্তু তারাও সম্মান, অন্য কাজের মতো তারাও সম্মান ডিজার্ভ করে। টু বার্ন ওয়ানস ফিঙ্গার। টু বার্ন মানে পোড়ানো, আঙুল পুড়িয়ে ফেলা। আগুনে হাত দিলে কি হয়, আঙুল পুড়ে যায়। তো আগুনে হাত দেওয়া বলতে এখানে কি বোঝাচ্ছে? টু সাফার এ ব্যাড রেজাল্ট বিকজ অফ ওয়ানস ওন মিস্টেক অর রিস্কি অ্যাকশন। নিজের ভুল বা ঝুঁকিপূর্ণ কাজের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া। হি ইনভেস্টেড অল হিজ মানি ইন এ ফেক কোম্পানি অ্যান্ড রিয়েলি বার্নড হিজ ফিঙ্গার্স ইন দ্য এন্ড। ভুয়ো কোম্পানিতে সমস্ত টাকা লাগিয়ে সে নিজের ক্ষতি নিজেই করেছে।
কল এ স্পেড এ স্পেড। স্পেড মানে একটা ছবিতে যেমন দেওয়া হয়েছে যে একটা কোদাল, তাহলে কোদালকে কোদাল বলা। আমরা যেমন বলি সাদাকে সাদা বলো, কালোকে কালো বলো। তো এই ফ্র্যাঙ্কলি স্পিকিং বা সত্যিকে অপ্রিয় হলেও সত্যি কথাটা সত্যি করে বলাটাই এটাকেই কল এ স্পেড বলা হচ্ছে। টু স্পিক অনেস্টলি অ্যান্ড ডাইরেক্টলি ইভেন ইফ দ্য ট্রুথ ইজ আনপ্লেজেন্ট। কঠিন বা অপ্রিয় হলেও সোজাসাপটা কথা বলা, আউটস্পোকেন। উদাহরণ দেখো, ঋতু অলওয়েজ কলস এ স্পেড। She never hides her true opinion to please others. ঋতু সবসময় সাদাকে সাদাই বলে। She never hides her true opinion. সে কখনো নিজের অন্তরের মতামতটা প্রকাশ করতে ভয় পায় না। ব্লেসিং ইন ডিসগাইজ। ব্লেসিং মানে আশীর্বাদ, আর ডিসগাইজ মানে ছদ্মবেশ। তো ছদ্মবেশে আশীর্বাদ আসা, সেটা কীরকম? ছবির ছেলেটি সে একটা প্রাইভেট ফার্মে চাকরি করত, তো তার চাকরিটা চলে গেছে। তো চাকরি চলে যাওয়ার পর সে একটা নতুন ব্যবসা খুলেছে এবং খুব তাড়াতাড়ির মধ্যে সে সেই ব্যবসাটাকে অনেক বড় জায়গায় নিয়ে গেছে। তো তার চাকরি যাওয়াটা আসলে ব্লেসিং ইন ডিসগাইজ ছিল। ব্লেসিং ইন ডিসগাইজ মানে সামথিং দ্যাট সিমস ব্যাড অ্যাট ফার্স্ট বাট টার্নস আউট টু বি গুড ল্যাটার। প্রথমে খারাপ মনে হলেও পরে সেটাকে ভালো মনে হয়। লুজিং দ্যাট জব ওয়াজ এ ব্লেসিং ইন ডিসগাইজ। ইট পুশড হিম টু স্টার্ট হিজ ওন সাকসেসফুল বিজনেস। ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। স্পিল্ড মিল্ক মানে দুধ কেটে গেছে, সকালবেলার দুধ দুপুর পর্যন্ত গরম করা হয়নি, কেটে ছানা হয়ে গেছে। তো এই ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, এটার অর্থ হচ্ছে টু বি আপসেট অ্যাবাউট সামথিং দ্যাট হ্যাজ অলরেডি হ্যাপেন্ড। এটা হয়ে গেছে সেটা নিয়ে মন খারাপ করে বসে থাকা। উদাহরণ, there is no use crying over spilled milk, just learn from your mistake and move on. ভুল থেকে শিক্ষা নাও এবং এগিয়ে যাও। পরেরটা দেখি, টু কাট কর্নার্স। টু কাট কর্নার্স মানে হলো টু ডু সামথিং ইন দ্য ইজিয়েস্ট অর চিপেস্ট ওয়ে, অফেন ইগনোরিং কোয়ালিটি অর রুলস। তাহলে নিয়মের তোয়াক্কা না করে শর্টকাট পদ্ধতি নিয়ে যখন কোনো কাজ করা হয়, যেমন এখানে যে মেসন বা রাজমিস্ত্রিটি কাজ করছে তাকে বলা হয়েছে ওখানে একটা রাউন্ডেড কর্নার লাগবে, তাকে বলা হয়েছে ওই দেওয়ালের একটা রাউন্ডেড কর্নার লাগবে। তো সে নিয়মের তোয়াক্কা না করে সেই কর্নারটা কেটে দিয়ে কাজটা করছে, এটা একটা লিটারেল মিনিং গেল। তো এতে করে কি হবে? এতে দেওয়ালের স্ট্রেংথটা নষ্ট হবে। The builder cut corners while constructing the house and it started cracking within a year. তো এক বছরের মধ্যেই ক্র্যাকিং শুরু হয়ে গেছে। পরেরটা দেখি, টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স। কার্ট মানে গাড়ি, টানা গাড়ি। প্রথমে ঘোড়া থাকবে, তারপরে গাড়ি থাকবে, এটাই সাধারণ নিয়ম। কিন্তু যদি উল্টোটা করো, আগে গাড়িকে দিয়ে ঘোড়াটা পিছনে দাও, তাহলে সেটা কীরকম হবে? সেটা একটা উল্টোভাবে বা ভুল ক্রমে কাজ করা হবে। টু ডু থিংস ইন দ্য রং অর্ডার অর গেট প্রায়োরিটিস মিক্সড আপ। প্ল্যানিং দ্য সেলিব্রেশন বিফোর উইনিং দ্য ম্যাচ ইজ লাইক পুটিং দ্য কার্ট বিফোর দ্য হর্স। তো ম্যাচ জেতার আগেই যদি সেলিব্রেশনের প্ল্যান শুরু করা হয়, এই রকম ঘটনাকেই আমরা বলবো টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স। পরেরটা দেখি, টু মেক এ মাউন্টেন আউট অফ মোল হিল। এই ইডিয়মসের একটা সুন্দর বাংলা প্রবাদ আছে, সেটা হচ্ছে তিলকে তাল করা। মোল হিল হচ্ছে উইয়ের ডিবি। তো ওই উইয়ের ডিবিকে যদি আমরা পাহাড় করে দেখাই তাহলে যেমন বিষয়টা হয়, টু এক্সাজারেট এ স্মল প্রবলেম অ্যান্ড মেক ইট সিম মাচ বিগার দেন ইট রিয়েলি ইজ।
ছোট ব্যাপারকে অতিরঞ্জন করে দেখানো, এটাকেই বলা হয় টু মেক এ মাউন্টেন আউট অফ এ মোল হিল। ডোন্ট মেক মাউন্টেন আউট অফ মোল হিল, ইটস জাস্ট এ মাইনর মিস্টেক, নট এ ডিজাস্টার। অন ওয়ানস টোজ, ছবিতে যেমন দেখতে পাচ্ছ এখানে একজন অ্যাথলেট, সে সেট রেডি হয়ে আছে দৌড়ানোর জন্য, তাকে গো বলার সঙ্গে সঙ্গে সে দৌড়াবে। তো ওয়ানস টোজ মানে সে কাউকে অ্যালার্ট হয়ে থাকা, সবসময় সজাগ বা প্রস্তুত থাকা, টু স্টে অ্যালার্ট, রেডি অ্যান্ড অ্যাটেন্টিভ টু হ্যান্ডেল এনি সিচুয়েশন, যে কোনো পরিস্থিতির জন্য একদম তৎপর হয়ে থাকা, এটাকেই অন ওয়ানস টোজ বলা হয়। Walking in the control room keeps everyone on their toes all the time. পরের ইডিয়াম থেকে to leave no stone unturned, দেখো এখানে অনেক পাথর পড়ে আছে, সবগুলো উল্টে 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 সে দেখেছে, দেখে শেষ পর্যন্ত সে খাজানার হদিশ পেয়েছে, ছবিতে যেমনটা দেখতে পাচ্ছ। তো লিভ নো স্টোন আনটার্ন, স্টোন মানে পাথর, আর আনটার্ন মানে কোনো পাথরটাকেই না উল্টে রাখা হয়নি, অর্থাৎ সমস্ত কিছু উল্টে উল্টে সে দেখেছে যে কোথায় তার কাঙ্ক্ষিত জিনিসটি আছে। টু ট্রাই এভরি পসিবল ওয়ে টু অ্যাচিভ সামথিং অর ফাইন্ড দ্য ট্রুথ, সব রকমভাবে চেষ্টা করা, এটাকেই লিভ নো স্টোন আনটার্ন বলা হয়। উদাহরণ দেখি, দ্য পুলিশ লেফট নো স্টোন আনটার্ন in their search of the missing child, হারানো শিশুটিকে খোঁজার জন্য পুলিশ কোনো চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। ওয়ান্স ইন এ ব্লু মুন, সাধারণত তোমরা যেমন দেখতে পাচ্ছ একটা রূপালী রঙের চাঁদ, সেটাই আমরা দেখে থাকি, কিন্তু এই যে পাশে যে ব্লু মুনটা দেওয়া হয়েছে, এইরকম এটা কিন্তু অনেক রেয়ার ঘটনা, এইরকম সচরাচর দেখা যায় না। তাই জন্যে ওয়ান্স ইন এ ব্লু মুন মানে একটা রেয়ার বা বিরল ঘটনা, সামথিং দ্যাট হ্যাপেন্স ভেরি রেয়ারলি, এটা খুব দুর্লভভাবে ঘটে এমন কিছু। হি ভিজিটস হিজ হোম টাউন ওয়ান্স ইন এ ব্লু মুন, মেবি ওয়ান্স এভরি ফিউ ইয়ার্স, ফলে কয়েক বছর অন্তর অন্তর হয়তো সে যায়, এমন ঘটনা, সেই জন্য তাকে বলা হয়েছে যে ওয়ান্স ইন এ ব্লু মুন। নেক্সট ওয়ান হচ্ছে হিট দ্য নেল অন দ্য হেড, হিট মানে আঘাত করা, নেল মানে আমরা নোক জানি, আর নেল মানে পেরেক। তো পেরেকের হেডে, আমি তো আগে ভাবতাম যে হেডে কি করে নেল দেওয়া হয়, তো আমাদের হেডের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে পেরেকের হেড। তো ঠিক জায়গায় পেরেকের মাথায় সঠিকভাবে আঘাত করা, এটাকেই বলা হচ্ছে হিট দ্য নেল অন দ্য হেড। নেক্সট হচ্ছে দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট, অর্থাৎ বলটা তোমার কোর্টে আছে। ইট ইজ ইয়োর টার্ন টু টেক অ্যাকশন অর মেক ডিসিশন, তো বল অপরপক্ষ তোমাকে ছেড়ে দিয়েছে, এখন তুমি ঠিক করবে যে বলটা তুমি কিভাবে ফেরত পাঠাবে না তা নিয়ে কি করবে তুমি, তো সেই ডিসিশন তোমার। তো বল ইজ ইন ইয়োর কোর্ট মানে এখন তোমার পদক্ষেপ নেওয়ার পালা। আই হ্যাভ ডান মাই পার্ট, নাও দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট, আমার ইডিয়মস নিয়ে ভিডিও বানানোর কথা আমি বানিয়ে দিচ্ছি, নাও দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট, সেটা তুমি ভালো করে বুঝে পড়ে পরীক্ষায় সঠিক উত্তরটা পড়ে আসবে, নাকি দেখবে না, বুঝবে না, সেটা তোমার ব্যাপার। নেক্সট ওয়ান, দ্য টিপ অফ দ্য আইসবার্গ, আইসবার্গ মানে হৈমশৈল, অর্থাৎ বরফের পাহাড়। তো বরফের পাহাড়ের এটা একটা টিপ মাত্র, অর্থাৎ চূড়া মাত্র, এটা একটা বিশাল বড় সমস্যা হতে পারে। অনলি এ স্মল ভিজিবল পার্ট অফ এ মাচ বিগার প্রবলেম, বড় সমস্যার একটা ছোট্ট অংশ মাত্র, একেই টিপ অফ দ্য আইসবার্গ বলা হয়। The recent protest is just the tip of the iceberg. Deeper issues lie hidden. A storm in a cup. A storm in a cup মানে হলো small issues blown out of proportion, তুচ্ছ ব্যাপারে অতিরিক্ত হইচই করা। Their argument over a pen
was just a storm in a teacup. ছোটখাটো ব্যাপার নিয়ে অতিরিক্ত বড় করে হইচই ঝামেলা পাকানো এটাকেই a storm in a teacup বলা হয়। call it a day. call it a day অর্থাৎ দেখো ছবিতে ল্যাপটপ গুটিয়ে দিচ্ছে, কাজের শেষ হয়ে গেছে। to stop working for the day or to decide to end an activity. অ্যাক্টিভিটি শেষ করার কথা এখানে বলা হচ্ছে। We have learned enough idioms today. Let's call it a day and relax. তো আজকে আমরা 20টি ইডিয়ম শিখে নিয়েছি। That is enough for today and we call it a day. Thank you for being with me. আর একটা ফর্মাল রিকোয়েস্ট, যদি সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ এগেন।